Hi everyone, this is Rahat and welcome to RQ Vlogs. কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে জাস্ট বেসিক কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সিবিআর কেনার পরে অ্যাকচুয়ালি কি করছি ওরকম অনেক কিছু করা হয় নাই, টুকটাক জিনিসপত্র করা হয়েছে আর কিছু জিনিস নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। সো আপনারা হয়তোবা বলবেন যে এই সময়ে এসে 2024-এ কেন আমি 150cc-র বাইক এত টাকা দিয়ে কেন কিনলাম, ওটা কি ওয়ার্থ না? বিকজ এখন আপনার বাইকের দাম অলমোস্ট বাংলাদেশে ক্লোজ টু 6 লাখ টাকার মতো। তারপর আবার 150cc 6 লাখ টাকা দিয়ে, এখন 6 লাখ টাকা দিয়ে এর থেকে বেশি সিসির বাইক পাওয়া যাচ্ছে। সো এই সিবিআর নিয়ে আসলে বেসিক কিছু জিনিসই আপনাদের সাথে শেয়ার করবো, অনেক কিছু শেয়ার করার নাই। বিকজ 22-এর মডেলের সিবিআর, আমি 24-এর মডেলের সিবিআর কিনি নেই বা 23-এর মডেলের সিবিআর কিনি নেই, আমি এটা ইউজড কিনছি একজনের কাছ থেকে। ওয়েল, বাইকের কিছু বেসিক ইনফরমেশন হলো 150cc অ্যাজ ইউজুয়াল, 16.9 PS at 10,000 RPM and maximum torque হলো 14.40 Nm at 75 RPM. সরি, বাইকটা একটু ময়লা। ওয়েল, ডুয়াল চ্যানেল ABS। আর বাইকের সিট হাইট হলো অ্যারাউন্ড 782 mm, যেটা আপনার 5 ফুট 4 বা 5 হলে খুব ইজিলি রাইড করতে পারবেন। আর আমার জন্য ইটস ভেরি গুড বিকজ আই এম অলমোস্ট 5'7", আর বাইকের ওয়েট অ্যারাউন্ড 139 kgs। আর বাইক কেনার পরে বাইকে যেটা টুকটাক করা হয়েছে, এখানে কিছু স্টিকার করছি, এটা অ্যাকচুয়ালি চেঞ্জ করে ফেলবো, এটা বেশি ভালো লাগে না। আর হলো যে এইখানে স্টিকার করছি, এই পুরো জায়গাটা স্টিকার করছি। তো আর যেটা করছি আমি বাইকে, এইটা যেমন আমার আগের বাইক থেকে এটাতে ট্রান্সফার করছি, হর্নগুলো আমার বাইকের থেকে আলাদা ট্রান্সফার করছি। RCB'র গিয়ার লিভার লাগানো হয়েছে, অ্যান্ড দেন এই বাম্পারটা লাগানো হয়েছে কেনার পরে। ছিল না, এটা গোল্ড কালার ছিল, সো গোল্ড কালার চেঞ্জ করে এটা কিনছি। তারপর এই হন্ডার হাইড্রোলিক ব্রেকটা এটা কিনা হয়েছে, অ্যান্ড দেন এইখানে এটাও গোল্ড ছিল, তো এটা পরে আমি সিলভার করে ফেলছি। আর এই টুকটাক কাজ। আর কালকে এক ঘটনা হয়েছে, আমি অলমোস্ট অ্যাকচুয়ালি সবাই বলছে যে ভাই বাইকের ভিতরে কোনো রকম স্টিকার করেন না, বলতে ইনভিজিবল যে স্টিকারটা থাকে, প্রোটেকশনটা থাকে, এটা করেন না। এটা করা ছিল প্রথম দিকেই যখন আমি বাইকটা নিয়েছি যার কাছ থেকে, ওনার কাছ থেকে করা ছিল, তো টুকটাক কিছু প্রবলেম ছিল, পরে আমি ট্যাঙ্কগুলো করাইছিলাম। বাট এটার কারণে যা হয় হলো বাইকটা কোনো সময় আর শাইনি দেখা যায় না, মনে হয় যে সবসময় একটু কেমন ছ্যাঁতছ্যাঁতা ভাব হয়ে থাকে বাইকের মধ্যে। বাট ওইটা আমাকে কালকে সেভ করছে। কালকে আমার সামনে একটা R15 হঠাৎ করে ব্রেক করছে টার্নিং নেওয়ার সময়, সে আমি ভেরি ক্লোজ ছিলাম, তারপরেও ব্রেক করে ওনার স্যালেন্সার পাইপের বা সাইডে একটা কিছু ছিল ওখানে লেগে এখানে এই জায়গাটা পুরোটা স্ক্র্যাচ হয়ে গেছে, দেখতে পারবেন এই যে এখানে পুরোটা স্ক্র্যাচ হয়ে গেছে, আর এখানে একটা স্ক্র্যাচ পড়ছে। সো পরে যে এই স্ক্র্যাচটা দেখলাম, এটা যে প্লাস্টিকটা করা হয়েছে উপরে, আপনারা এখানে দেখলে হয়তো বা দেখতে পারবেন যে প্লাস্টিক করা হয়েছে, তো এইটার উপর দিয়ে গেছে। সো এই যে এখানে আরেকটা দাগ পড়ছে, ওয়েল এটা উঠে গেছে, এটা দাগই ছিল, বাট এই দুইটা ভালো স্ক্র্যাচ। সো এটা আমার সেভ করছে। আর হলো টুকটাকের ভিতরে যেটা এই জায়গাটা স্টিকার করাইছিলাম ব্লু কালারের, এই জায়গাটা বেশি লাল ছিল, আমার আগের ভিডিওতে দেখতে পারবেন। আর হলো গিয়ে সিট কভারটা আমি কাস্টম চেঞ্জ করে লাগাইছি। ইট ডাজন্ট লুক দ্যাট ব্যাড অ্যাকচুয়ালি, মানে দেখলে বোঝা যায় যে এটা অনেক করে লাগানো হয়েছে, বাট ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না। আমি ট্রাই কালারটা পুরো সিটের সাথে ম্যাচ করে অ্যান্ড দেন এটা ফিট করা হয়েছে এখানে। সো দ্য ওয়ার্স্ট থিং অফ দিস সিবিআর আমার কাছে যেটা, এটা হলো এই বাইকের চাকা। সো এই বাইকের চাকার যেই প্রবলেমটা হলো যে এত চিকন, ইটস 130/70/17। সো চাকাগুলো এখনও আপনার গ্রিপ ট্রিপ সবই আছে, সব ভালো, গুড কন্ডিশন, বাট আমি চাকাটা চেঞ্জ করে ফেলবো। সো প্লিজ কমেন্ট করে জানাবেন সিবিআর এর জন্য অ্যাকচুয়ালি কোন চাকাটা বেটার। আমি খুঁজতেছিলাম যেটা একটু কনফিডেন্স বাড়াবে, বিকজ এটা কর্নারিংয়ের সময় একটু স্লিপ কাটে। সো যেটা বলতেছিলাম, এই চাকাগুলোর জন্য আসলে আপনার ভালো স্লিপ কাটতেছে বাইক কর্নারিং করার সময়, তো একদম কনফিডেন্স পাওয়া যায় না। সো চাকাগুলা ডেফিনেটলি চেঞ্জ করব। সো একটু প্লিজ কমেন্ট করে আপনারা যারা ভিডিও দেখতেছেন একটু রেকমেন্ডেশন দেন কোন চাকা লাগালে সিবিআর এর জন্য বেটার হবে। আমি অ্যাকচুয়ালি পেরেলির চাকা দেখতেছিলাম, পেরেলির চাকা লাগানোর জন্য, ডিয়াবলো রসো 3 যেটা, বাট ওইটা অ্যাকচুয়ালি দুইটা মিলে মনে হয় অলমোস্ট 26,500 বা 27,500 ইফ আই এম নট রং
এরকম প্রাইসের ভিতরে পড়তেছে। ওয়েল আমি এখনই বাইক কিনছি, সো এর মধ্যে কিছু কাজও করানো হয়েছে বাইকের মধ্যে, সো আই ডোন্ট ওয়ান্ট টু স্পেন্ড দ্যাট মাচ অফ মানি রাইট নাও, বাট দেন অ্যাগেন ইটস ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ আ গুড টায়ার্স ইন ইয়োর বাইক। যাই হোক, এখন আমি একটু পাজলড আপ হয়ে গেছি। আমি ম্যাক্সিস দেখতেছিলাম, ম্যাক্সিসটা আপনার 140 সেকশনের যেটা, এটা 130, সো আমি একটু মোটা চাকা লাগাবো। প্লিজ এটাও একটু কমেন্টে জানেন 150 সেগমেন্টের চাকা যদি লাগাই ওটা কি আমার বাইকের জন্য ভালো হবে কিনা বা ফিট হবে কিনা। আমি টায়ারের দোকানে গেছিলাম, ওনারা বললো ফিট হবে, বাট ওয়েল ওনাদের কথা কতটুকু রাইট অ্যান্ড রং ওনারা সেল করবে ওনারা জানে। সো প্লিজ আপনারা কমেন্টে জানাবেন। সো আমি দুইটা চাকা ম্যাক্সিস আর অ্যাপোলো H1, কিন্তু অ্যাপোলো H1টাই আপনার 150 সিসির সেগমেন্টে পড়ে চাকা সাইজটা, 150 60 17, আর সামনেটা মনে হয় 110 80 100, কিন্তু এখন আমার রেগুলার যেটা আছে এটা হলো আপনার 130 70/17, আর সামনেটা হলো 100 তারপর 80/100। সো কোনটা ভালো হয় প্লিজ কমেন্ট করে জানান, আমি এটা সুন অ্যাজ পসিবল চেঞ্জ করে ফেলবো। আর চলেন এখান থেকে বের হয়ে মেন রোডে যেয়ে আবার ক্যামেরা অন করতেছি। ফাইনালি মেন রোডে আসতে পারলাম। উত্তরা ছিলাম, প্রচুর জাম, 300 ফিটের দিকে যাবো, কজ আপনাদের সাথে আরেকটা জিনিস আমি শেয়ার করবো যেটা আমার বাইকে করানো হয়েছে। কম্পেয়ার করে আসলে এই বাইকের সাথে কোনো বাইকের কম্পেয়ার করে লাভ নাই। যে যার যার ব্র্যান্ড নিয়ে বা যার যার মডেল নিয়ে তাদের মতো আছে। যেমন এখন বলবেন যে আসলে এত টাকা খরচ করে কেন আমি এই বাইক কিনলাম, বা এই সময় এই টাকায় আমি যে টাকায় কিনছি আমি এক বাইকটা। সো আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি 4.5 লাখ টাকা দিয়ে বাইক কিনছি। সো 4.5 লাখ টাকায় আমি আসলে আরও অন্য বাইক পাইতাম। সো এখানে কেন আমি কিনছি কয়েকটা রিজন আছে, বিকজ বাইকের কিলোমিটার যেটা ছিল অনলি 6000 কিলোমিটার ছিল বাইকের। সো 22-এর মডেলের মাত্র 6000 কিলোমিটার। আমি আসলে এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম, পরে অ্যাকচুয়ালি ফিগার আউট করে সব কিছু দেখেই বের করছি যে এটা অ্যাকচুয়ালি জেনুইন কিলোমিটার। কারণ হলো বাইকটা যার ছিল, যে ওনার ছিল, তার থেকে বাইকটা নিছি সে হলো র্যাবের কমান্ডো অফিসার। সো ওনার পোস্টিং ছিল হলো আপনার মানিকগঞ্জ। সো মানিকগঞ্জ যে আমি বাইকটা নিয়ে আসছি, আর সে আমাকে সব ইনফরমেশন দিছে, প্লাস সার্ভিস হিস্ট্রি অ্যান্ড এভরিথিং। সে বাইক ভ্যালির থেকে বাইকটা কিনছিল। সো সব কিছু ইনফরমেশন আছে। আর এটা হলো আপনার ইন্দোনেশিয়ান মডেল, থাইটা না। সো থাইটাও চালাইছি, থাই ইন্দোনেশিয়ান আসলে অত ডিফারেন্স নাই, শুধু ডিফারেন্স আছে হলো আপনার এক্সস্টের সাউন্ডে কিছু ডিফারেন্ট পাওয়া যায়, আর মনে হয় যে ইন্ডিকেটার লাইটগুলোতে কিছু সিস্টেম পাওয়া যায়, ডিফারেন্ট পাওয়া যায়। সো এই বাইকটা কেনার মূল কারণ হলো আমি অ্যাকচুয়ালি সিবিআর লাভার বলতে পারেন, বিকজ আমার আগেও সিবিআর ছিল দেশের বাইরে, ওটা 650 যেটা ওটা ছিল। আমি ভেরি কমফোর্টেবল ছিলাম ওই বাইকটা নিয়ে, অনেক কমফোর্টেবল ছিলাম। প্লাস আপনার 650 সিসি, ওয়েল ওটা ডিফারেন্ট, মানে স্পোর্টস সেগমেন্ট, এটাও স্পোর্টস সেগমেন্ট, ওটাও স্পোর্টস সেগমেন্ট, ভার্সেস 150 ভার্সেস 650 সিসি। সো আকাশ পাতাল ডিফারেন্সটা থাকবেই স্বাভাবিক। সো R15 না নেওয়ার কারণ হলো বাইকটা আসলে ভেরি নাইস, ভেরি পাওয়ারফুল। এই বাইকের থেকে ডেফিনেটলি স্পিড বেশি, আপনার GSX-R বলেন এটার থেকে স্পিড বেশি অ্যান্ড এভরিথিং। কিন্তু ভাই যখন আপনি বাইকটা একটু লং রাইড করবেন, আমরা বাংলাদেশে আসলে বাসের চিপার থেকে বাইরে হয়ে নিয়ে আগে বাংলাদেশ থেকে। সো ওয়েল আমরা বাংলাদেশে আসলে যেটা হয়, আমরা তো আসলে ট্র্যাকে বাইক চালাইতে পারি না, বা একটা স্পোর্টস সেগমেন্টের বাইক যে আসলে আমরা কোন জায়গায় চালাবো ওইরকম কোনো এক্স্যাক্ট ডেস্টিনেশন আমাদের নাই বাংলাদেশে, যে আর এক্স্যাক্ট কোনো প্লেস নাই বাংলাদেশে যে আসলে একটু ট্র্যাকে যে চালানোর জন্য। সো আমি ওখানে ট্র্যাকে চালাইছি বাইক, ইটস আ হোল ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। তখন মোটো ব্লগিং তো করার চিন্তাই করি নেই কোনো সময়। ওয়েল তো এখন এসে আর কি মোটো ব্লগিং করা শুরু করলাম। ওয়েল 300 ফিটে চলে আসছি আমি, যেটা অ্যাকচুয়ালি 300 ফিটে আসছি আপনাদের সাথে দেখানোর জন্য বা শেয়ার করার জন্য। এটা হলো লেটস গো, এখানে একটু থেমে দেখাই আপনাদের। সো ওয়েল যেটার জন্য বাইক থামাইছি, সো বেসিক্যালি দেখেন আরপিএমের যেই মিটারটা, রাইট, ইটস 12,000 আরপিএম পর্যন্ত থাকে। আমি জানি না দেখতে পারতেছেন কিনা। সো এটা 10,000 যখন যাবেন, এটা পরে আর আপনার ইটা উঠে না, আরপিএমটা উঠে না। সো আমি এটা আরপিএম, এটা একটা লকিং ছিল, এই লকিংটা খুলেছি। ইটস কল র্যাম্পিং, আই বিলিভ, আরপিএম র্যাম্পিং। এইটা দেখেন এখন আমি যদি দিই
12,000 RPM পর্যন্ত এটা পুরোটা পুশ করবে। সো রাফলি আগে যখন যদি মনে করেন আপনার 10,000 RPM এ এটকে যেত, সো এখানে মনে হয় আপনার ফার্স্ট গিয়ারে একটা সার্টেন পাবেন, স্পিড পাবেন, সেকেন্ড গিয়ার একটা সার্টেন স্পিড পাবেন, সো 6 নম্বর গিয়ার পর্যন্ত একটা সার্টেন স্পিড পাবেন। সো এখন আপনার স্পিড একটু বেড়ে গেছে, এটা আমি আপনাদের একটু সামনে যেয়ে দেখাবো। এখানে অনেক গাড়ি, সো এখান থেকে বেসিক্যালি আপনাদের দেখাই। এদিকে একটু গাড়িগুলো কম আছে, যাই হোক। তো দেখেন যেটা হয়, ফার্স্ট গিয়ারে যখন আমি পুরো RPM দিব তখন 10,000-এ এটকে যাওয়ার কথা, এটা দেখেন 12,000 যে আটকাবো। সো ফার্স্ট গিয়ারে 49, সেকেন্ড গিয়ারে 78, থার্ড গিয়ারে 102, নিচের থেকে উপরে উঠতেছি তাই একটু স্পিড কমে গেছে। 12,000 এখনো RPM পুরোটা যায় নাই। 4 গিয়ারে 122, তো 5 নম্বর গিয়ারে আরও বেশি যাবে, 5 নম্বর 6 নম্বর গিয়ারে আরও বেশি যাবে। আমি টপ স্পিড মনে হয় পাইছিলাম 143 or 145, দেখি আমি টপ স্পিড উঠাইতে পারি কিনা। মনে হয় না পারবো, রাস্তায় অনেক বাইক, সাধারণত এই টাইমে এত জোরে চালানো ঠিক না। এখন আবারও টানেল থেকে উপরে উঠতেছি, দ্যাটস ওয়াই স্পিড কমে যাচ্ছে। এখানে পাবেন 4 নম্বর গিয়ারে 123, 124, 125, 5 নম্বর গিয়ারে দেখি কতটুকু যাইতে পারি। সামনে অনেক বাইক, সামনে অনেক গাড়ি, আমি এত জোর চালাতে যাচ্ছি না এখন। সো দিস আর দ্য RPM র্যাম্পিং, যেটা করার পরে বাইকের স্পিড দিকটা একটু বাড়ছে। তো এটা কেন করাইছি, বিকজ R15 চালাইছি, R15ও ভালো স্পিড, ভালো CBR R15 দিয়ে 10-এ পারবে না, আমার কাছে মনে হয় না পারবে। বা GSX-Rও আছে, GSX-Rও পারবে না। কিন্তু এই বাইকটার আরেকটা নেওয়ার কারণ হলো দ্য হ্যান্ডেল ইজ প্রিটি আপরাইট, হ্যান্ডেলটা অনেক আপরাইট আর বসে অনেক কমফোর্টেবল। তো লং রাইড করার জন্য ভালো। যেটা বলতেছিলাম যে আমাদের অ্যাকচুয়ালি বাংলাদেশে কোনো ট্র্যাক নাই যেখানে আপনি স্পোর্টস সেগমেন্টের বাইক আপনি আসলে খুব উড়াদুরা চালাইতে পারবেন, ট্র্যাকে চালাইতে পারবেন। তো বাংলাদেশের রোডের জন্য, বাংলাদেশের রাস্তার যে কন্ডিশন প্লাস ট্রাফিক অ্যান্ড এভরিথিং, ওইটার জন্য আসলে আপনার কি বলে CBR-ই আমার কাছে বেটার মনে হয়। আর CBR-এর ইঞ্জিন কোয়ালিটি, ইঞ্জিন বিল্ড যেটা, ইটস ভেরি গুড। যারা CBR চালান আপনারা ডেফিনেটলি জানেন, আর যারা চালান না, যারা বাইকের প্রতি আগ্রহ আছে বা জানার চেষ্টা করেন, ওনারাও জানেন যে হাউ রিলায়েবল ইজ CBR ইঞ্জিন। লম্বা রাস্তা পাইছি, দেখি ফিফথ গিয়ারে তো 10,000 RPM-এর উপরে উঠে চাচ্ছে। 11,000 RPM-এ উঠে গেছে, অলমোস্ট 135, 133, 35, 34 আবার আমি একবার মনে হয় 142 বা 143 পাইছি। আমি টপ স্পিড আপনাদের সাথে শেয়ার করবো কোনো এক সময় যখন চান্স পাবো। আর এটা নিয়েও টুকটাক ট্যুর করার প্ল্যান আছে। এই বাইকটা কিনা হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি এটা নিয়ে কোনো ভিডিও করি নাই, বিকজ এটার পেপার ওয়ার্কটা এটকে ছিল ফর রিজন, যেটা হলো আমার ট্যাক্স টোকেনটা যে ভাইয়ের কাছ থেকে কিনা হয়েছে বাইকটা, উনি ট্যাক্স টোকেনটা হারায় ফেলাইছিল। আর ওনার পোস্টিংও আসলে মানিকগঞ্জে উনি আসতে পারতেছিল না, তো পরে সামহাও নিয়ে এসে এভরিথিং করে দিয়েছে। আর বাইকের সাথে আমি অ্যাকচুয়ালি 2টা চাবি প্লাস আপনার কী বলে লক পাইছি। অ্যান্ড দেন উনি চেনটাও চেঞ্জ করে ফেলেছিল। CBR-এর যেটা আরেকটা প্রবলেম, চেনের থেকে খুব বাজে সাউন্ড বের হয়। আমি আসলে হেলমেট পরা থাকাকালীন কোনো সময় শুনি না, মাঝে মধ্যে হেলমেট খুলে মনে করেন বাসার সামনে এখান থেকে ওখানে গেছি, তখন আসলে সাউন্ডটা আমি খুঁজে পাইছি। রিসার্চ করার পরেও তো ওখানেও রিসার্চ করার পরেও দেখতেছিলাম যে বাইকে আসলে অনেক কিছু আপনার
অনেক কিছু বলতে এই চেনের প্রবলেমটা খুব বেসিক একটা প্রবলেম হয়। তো এটা ইনশাল্লাহ সামনে সবার আগে আমি টায়ারটা চেঞ্জ করবো। টায়ারটা চেঞ্জ করার পরে জন্থাইয়ের যে চেন স্প্রকেটটা আছে ওইটা লাগাবো। উনি লাগাইছে, উনি ডাবল চেনের একটা লাগাইছে, ওইটা থেকে স্টিল সাউন্ড বের হয়। সো বাইক নিয়ে আসলে এখানে আমি কোনো কম্পেয়ার করতে আসি নাই কোনো বাইকের সাথেই বা কোনো কিছুই না। বাইক কিনছি, আপনাদের সাথে শেয়ার করতেছি হোয়াট নট আর বাইকে কী করতেছি, টুকটাক কী করছি এই আর কি। আর কেউ যদি এই আরপিএম র্যাম্পিং করতে চান, আমি জানি না ওনারা অন্য কোনো বাইক করে কিনা, কিন্তু ওনাদের মোস্টলি পোস্ট সিবিআরই দেখছি, এমন সিবিআরই করে। যেখান থেকে আরপিএম র্যাম্পিংটা করছি, আর এটাকে আরেকটা নাম বলে মানে ইসিইউ র্যাম্পিং, যেটা করছি ইসিইউ আনলকিং আই বিলিভ। সো এটা ওনাদের শপ হলো বংশাল থেকে একটু ভিতরের দিকে ঢুকতে হয়। আমি অ্যাকচুয়ালি রোডের একটা এক্স্যাক্ট নাম আছে, নামটা ভুলে গেছি, বাট ওনাদের ফেসবুকের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দিব। সো যারা ওনার আছে দুইজন, ভেরি গুড পারসন। ওনার বাবার সাথে ওখানে কথা হয়েছিল, বাবা ওর চাচা, ভেরি গুড পারসন। ইউ ক্যান গো অ্যাহেড work with those people. সো আজকে আর বেশি কিছু না, এটাই ভিডিও ছিল। সো ছোটোখাটো ইনফরমেশান আপনাদের যেটা দিতে পারছি, আর আমি কেনার পরে অ্যাকচুয়ালি আমার এক্সপিরিয়েন্সটা কী হচ্ছে এটাই আপনাদের সাথে শেয়ার করছি। সো সামনে ডেফিনেটলি কোনো আরেকটা ভিডিও নিয়ে আসবো আর আপনাদের সাথে শেয়ার করবো। টিল দেন আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা লাইক করবেন, আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।